হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বাংলার শিক্ষক, ভাষা চর্চা অষ্টম শ্রেণীর ভাষা চর্চার তৃতীয় অধ্যায় পড়াবো। তৃতীয় অধ্যায়ে কি আছে? আছে বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। তাহলে চলো ছাত্রছাত্রীরা আমরা আলোচনার বিষয়ে যাই। বারবার একই জিনিস তোমাদের দেখাতে হচ্ছে, বাধ্যতামূলক, নাহলে তোমরা বুঝবে কি করে আমি এই চ্যাপ্টারটা বা এই সাবজেক্টটা পেলাম কোথা থেকে। এটা হলো তোমাদের অষ্টম শ্রেণীর ভাষা চর্চার পাঠ্য বই, আর পাঠ্য বইয়ের 3 নম্বর চ্যাপ্টারে দেখো বিশেষ্য বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। ছাত্রছাত্রীরা দেখো, বাক্যের মধ্যে আমরা যেসব শব্দ ব্যবহার করি তার প্রতিটাই হলো এক একটি পদ। এই পদ তৈরি হয় শব্দের সঙ্গে শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি যুক্ত হয়ে। কি বলছে? পদ কিভাবে তৈরি হয়? শব্দের সঙ্গে শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি যুক্ত হয়ে পদ তৈরি হয়। তাহলে পদ হলো শব্দের পরবর্তী একটি রূপ, যা দিয়ে আমরা বাক্য গঠন করি এবং মনের ভাবটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করি। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? পদ কি? পদ হলো শব্দের একটা পরবর্তী রূপ, যা দিয়ে আমরা বাক্য গঠন করি। যেমন জয়ের মাথা ধরেছে। কি? জয়ের মাথা ধরেছে। এই বাক্যটিতে আমরা 3টি পদের ব্যবহার লক্ষ্য করছি, যেগুলো তৈরি হয়েছে এভাবে। দেখো ভালো করে দেখবে। বলছে, প্রথমেই বলেছি শব্দ, শব্দের সঙ্গে শব্দ বিভক্তি বা ধাতু বিভক্তি, তবে গিয়ে তৈরি হচ্ছে পদ। তাহলে আমাদের দেখো ভালো করে, জয়ের, এখানে বলেছে জয়ের, তাহলে জয় যার নাম, তার মানে জয় এর, জয়ের সঙ্গে এর যুক্ত হয়ে তবেই জয়ের শব্দটি উচ্চারণ হচ্ছে। আবার দেখো মাথা, মাথা কিন্তু মাথার সঙ্গে একটা শব্দ বিভক্তি হচ্ছে শূন্য, তবে মাথা। আর ধরা, এই যে ধরা, ধরার সঙ্গে ই আছে বা এছে, তবে গিয়ে হয়েছে ধরেছে। দেখো বাংলা বাক্যে ব্যবহৃত এই পদগুলিকে বিশ্লেষণ করলে আমরা 5 ধরনের পদ লক্ষ্য করে থাকি। যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয়। তাহলে ছাত্রছাত্রীরা আমরা কয় ধরনের পদ লক্ষ্য করে থাকি? 5 ধরনের। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ আছে, ক্রিয়া ও অব্যয়। তাহলে চলো আমরা বিশেষ্য সম্পর্কে আলোচনা করি। ছাত্রছাত্রীরা বিশেষ্য অ্যাকচুয়ালি কি, এটা কি, এটা সম্বন্ধে আমাদের জানতে হবে। তো দেখো কি বলছে বিশেষ্য। গান্ধীজি হলেন জাতির জনক। দেখো গান্ধীজি সবাই জানি আমরা, গান্ধীজিকে, মহাত্মা গান্ধী যিনি, তিনিই গান্ধীজি। তো ওনাকে আমরা জাতির জনক হিসাবে চিনি। তো এখানে বলছে এই বাক্যে গান্ধীজি পদটি দিয়ে একটি বিশেষ নামকে বোঝানো হয়েছে। কি? গান্ধীজি পদটি দিয়ে একটি বিশেষ নামকে বোঝানো হয়েছে। এভাবে কোনো পদের দ্বারা আমরা যদি বিশেষ করে কোনো নাম বোঝাই বা যদি কোনো কিছুর নাম বোঝাতে চাই, তাকেই বলে বিশেষ্য পদ। একে নামপদও বলা হয়। যেমন কি বলছে? গরু গৃহপালিত পশু। এখানে কে গৃহপালিত পশু? গরু। তাহলে বিশেষ্যটা কে? দেখো বিশেষ্যটা হচ্ছে গরু, কারণ সেটা একটা পশুর
নাম। নজরুল দুই বাংলারই অবিস্মরণীয় কবি। বলছে কাজী নজরুল ইসলাম দুই বাংলা মানে আমাদের পশ্চিম বাংলা আর বাংলাদেশ দুই বাংলারই অবিস্মরণীয় নাম। তাহলে এইখানে বিশেষ্যটা কি হবে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। বিশেষ্য হবে কাজী নজরুল ইসলাম বা নজরুল। কেন বিশেষ্য হলো? কারণ ওটা একটা কবির নাম। তাই বিশেষ্য যেহেতু বিশেষ্য পদটি যেহেতু নাম বোঝায় তাই কোনো বস্তু ব্যক্তি পদার্থের নামটাই বিশেষ্য পদ। ঠিক আছে, তো আমরা আরো আগিয়ে চলি। বলছে ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান। বলছে ভারতের উত্তরে হিমালয় পর্বতের অবস্থান। তাহলে এখানে ছাত্রছাত্রীরা বলতে পারবে যে বিশেষ্য কোনটা? অবশ্য তোমরা বুঝতে পারছো বিশেষ্য হবে হিমালয়, কারণ এটা একটা পর্বতের নাম। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। এখানেও বিশেষ্য হবে গঙ্গা, কারণ ওটা একটি নদীর নাম। এইভাবে ব্যক্তি, বস্তু, দ্রব্য, স্থান, কাল, পাত্রের নাম বোঝালেই বিশেষ্য পদ হবে। তাহলে বিশেষ্য মানে আমরা যদি কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পদার্থের নাম বলে থাকি তাহলে সেটাই হবে বিশেষ্য পদ। বিশেষ্য পদকে আবার নানান শ্রেণীতে ভাগ করা যায় বা করা হয়ে থাকে। যেমন বিশেষ্য পদের কতগুলো ভাগ আছে আমরা পরের স্লাইডে দেখব। তাহলে চলো পরের স্লাইডে। তো ছাত্রছাত্রীরা আমি বলেইছিলাম বিশেষ্য পদের শ্রেণী বিভাগ বা ভাগ দেখে নেব। তাহলে চলো দেখা যাক বিশেষ্য পদের কয়টি ভাগ ও কি কি। বলছে ব্যক্তি বা সংখ্যাবাচক। বলছে ভারত, দামোদর, কলকাতা, রামায়ণ। বলছে ব্যক্তি বা সংজ্ঞাবাচক। তাহলে কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম বা কোনো বইয়ের নাম, যেটা সংজ্ঞা মানে যেটাকে দিয়ে তাকে চেনা যায়, সেটাই হলো ব্যক্তি বা সংজ্ঞাবাচক। জাতিবাচক। জাতি বলতে হিন্দু, মুসলিম, পাঞ্জাবি, শিখ এই জাতি নয়। জাতি বলতে আমরা হচ্ছি মনুষ্য জাতি। হ্যাঁ, পশুদের জাত আলাদা, পাখিদের জাত আলাদা, মাছের জাত আলাদা। এই জাতিকে বোঝাতে গেলে যে জাতির কথা বলা হচ্ছে এটা সেই জাতি। তো বলছে পশু, পাখি, মানুষ, হিন্দু, মুসলমান ইত্যাদি যে কেউ জাতি। পদার্থ বা বস্তুবাচক। মাটি, পাথর, লোহা, সোনা, চাল, গম ইত্যাদি। বলছে যে কোনো পদার্থ বা বস্তুর নাম বোঝাতে যেটা বোঝানো হয় সেটাই হলো বস্তুবাচক বা পদার্থবাচক বিশেষ্য। গুণবাচক বা অবস্থাবাচক কে সুখ, দুঃখ, ভালোবাসা, শৈশব, যৌবন ইত্যাদি হলো গুণবাচক। মানে কোনো ব্যক্তি বা মানুষ বা কোনো মহিলা কোন অবস্থাতে আছে, হয় সে আমাদের মধ্যে কেউ হয়তো অনেক সুখে আছে, কেউ দুঃখে আছে, কেউ কষ্টে আছে, কেউ ভালো আছে, আবার কারোর অবস্থা ভালো, কেউ আনন্দে আছে। এই যে অবস্থানগত গুণগত ব্যাপার, এই গুণটাকে বোঝাতে যেই পদ ব্যবহার করা হয় সেটাই হলো আমাদের কি গুণবাচক বা অবস্থাবাচক পদ। তো এবার দেখো সর্বনাম পদ। সর্বনাম পদ বলতে কি বোঝায় সাধারণত তোমরা কি জানো? রবীন্দ্রনাথ ঠাকুর আমার দেশের গৌরব। রবীন্দ্রনাথ ঠাকুর কবি, এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হলো বিশেষ্য। দেশের গৌরব এটা স্থানবাচক বিশেষ্য, দেশ, স্থান। তাহলে বলছে কি রবীন্দ্রনাথ ঠাকুর আমার দেশের গৌরব। দেখো
রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। কোথায়? জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ভারতের জাতীয় সঙ্গীত। উপরের 4টে বাক্যটিতে বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ব্যবহার করা হয়েছে। তো ছাত্রছাত্রীরা বলছে এইভাবে নাম ব্যবহার না করে তার পরিবর্তে তিনি, তার শব্দটি ব্যবহার করতে পারি। এমন ব্যবহারে অর্থের পরিবর্তন ঘটে না। বলছে বারবার এই যে রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের গৌরব, এই যে বারবার রবীন্দ্রনাথ ঠাকুর না উচ্চারণ করে যদি আমরা তার পরিবর্তে কি বলে থাকি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব, ওনার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি কি জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেছিলেন, এই যে নামের পরিবর্তে যে কথাগুলো বা যে বাক্যগুলো শুনতে ভালো লাগে সেগুলি হলো কি সর্বনাম। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব, তিনি জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন, যেটা আমি বললাম। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, যেহেতু রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি তাই আমি তার বলতে পারলাম না, আগে বললাম ওনার বাবার নাম। এটা একটা সম্মানীয় শ্রদ্ধার ব্যাপার। তার লেখা গান ভারতের জাতীয় সঙ্গীত। আমি কিন্তু এখানে তার বলতে পারছি না, আমি কিন্তু আমাকে বলতে হবে ওনার লেখার গান আমাদের ভারতের জাতীয় সঙ্গীত। ওনার বলুন তার বলুন, তবে শ্রদ্ধার সঙ্গে যদি বলতে হয় তার না বলাই ভালো, ওনার বলাটাই ভালো। এইভাবে সাধারণত নাম বা বিশেষের আগে উল্লেখ করা হয়েছে এমন পরিবর্তে যে পদ আমরা বাক্যে ব্যবহার করি তাকেই বলে সর্বনাম পদ। যেমন আমি, তুমি, সে, তাকে, ইনি, ওটা ইত্যাদি। তাহলে ছাত্রছাত্রীরা বোঝা গেল যে সর্বনাম পদ কি। ছাত্রছাত্রীরা যেমন বিশেষ্য পদ 4 ধরনের পেয়েছিলাম, এখানে সর্বনাম পদও বিভিন্ন রকম হয়ে থাকে, সেগুলো আমরা আলোচনা করব। বলছে পুরুষবাচক যদি পুরুষ হয়ে থাকে তাহলে আমি, তুমি, সে ইত্যাদি। আর সাকল্যবাচক মানে সবার সঙ্গে, সবাইকে ধরা, যেটা সেটা হচ্ছে সব, সকল, উভয় ইত্যাদি। আর সাপেক্ষবাচক যে, যিনি ইত্যাদি। প্রশ্নসূচক কে, কি, কি ইত্যাদি। আত্মবাচক নিজ, নিজে, আপনি ইত্যাদি। আর কি আছে? অন্যাদি অন্য, পর, অপর ইত্যাদি। ব্যতিহারিক আপনা, আপনি ইত্যাদি। সামীপ্যবোধক এ, এটা, ইনি ইত্যাদি। পরোক্ষবোধক ও, ওটা, উনি। তাহলে আমি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে বলছিলাম, বললাম ওনার বাবার নাম, তাহলে এই সর্বনাম পদটি কোন সর্বনাম পদ কমেন্টে জানিয়ে দিও ছাত্রছাত্রীরা। তো ছাত্রছাত্রীরা সর্বনাম পদ, বিশেষ্য পদ সম্পর্কে আমরা জানলাম, এবারে জানবো বিশেষণ পদ। খোপায় বেঁধেছে হলুদ গাঁদার ফুল। উপরের বাক্যটিতে গাঁদা ফুলটির একটি বিশেষ গুণ উল্লেখিত হয়েছে, গুণটি হলো হলুদ, যা কিনা গাঁদা ফুলকে একটি বিশেষ পরিচয় দান করেছে। এইভাবে বাক্যে ব্যবহৃত
যে পদ কোনো কিছুকে বিশিষ্ট করে, বলছে এইভাবেই যে পদ কোনো কিছুকে বিশিষ্ট করে তুলে ধরে তাকে বলে বিশেষণ। বিশেষণ শুধু যে বিশেষ্যকেই বিশেষিত করে তা নয়, অন্যান্য অর্থাৎ সর্বনাম, ক্রিয়া ইত্যাদি পদকেও বিশেষিত করে থাকে। বাংলা ভাষায় বহু ধরনের বিশেষণের প্রয়োগ আমরা লক্ষ্য করে থাকি, যাকে আমরা মূল 4টি শ্রেণীতে ভাগ করা হয়, যাকে আমরা মূল 4টি শ্রেণীতে ভাগ করে থাকি। যেমন বিশেষ্যের বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, পাকা বাড়ি, পোষা কুকুর, অনেক লোক, অল্প চুল। ভালো করে দেখো কিন্তু, বলছে বাড়িটা কেমন, বাড়িটা পাকা বাড়ি, তাহলে এটা বিশেষ্য আর এটা বিশেষণ। বলছে কুকুরটি কেমন, কুকুরটি কিনা আমাদের পোষা কুকুর, তাহলে এটা হলো বিশেষ্য আর এটা বিশেষণ। বলছে অনেক লোক, তাহলে লোক সংখ্যা বোঝাচ্ছে, কত লোক, অনেক লোক, তাহলে এটা বিশেষণ, লোকটা হচ্ছে বিশেষ্য। চুল, এটা একটা আমাদের কি বস্তু বা পদার্থের নাম, আমাদের মাথায় সকলেরই আছে। এই চুলটা নাম মানেই বিশেষ্য, কত, অল্প চুল, বিশেষ করে বোঝাচ্ছে, মানে সংখ্যা বোঝাচ্ছে বা পরিমাণ বোঝাচ্ছে, তাই এটা কি বিশেষণ। 2 রাত 3 বেলা, প্রথম শ্রেণী, বিংশ শতক, ধপধপে চাদর, ঝিরঝিরে বৃষ্টি। বুঝতে পারছো? এইগুলোর উত্তরগুলো, বিশেষ্য আর বিশেষণগুলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আগে আমরা জানলাম বিশেষ্যর বিশেষণ, এখন আমরা জানবো সর্বনামের বিশেষণ। কি দিয়েছে দেখো, সে কাল, কি ঝামেলা, স্বকীয় বৈশিষ্ট্য, মদীয় বাসভবন। তাহলে কালটা কিরকম ছিল, কালটা কখন ছিল, সে কাল মানে আগের কাল। হ্যাঁ, বলছে ঝামেলা, এটা একটা কি সর্বনাম, এই হ্যাঁ সর্বনাম, ঝামেলা, তার আগে কি ঝামেলা, এটা হলো বিশেষণ। আর মদীয় বাসভবন, মদীয় মানে জানো আমাদের, বাসভবন মানে বাড়ি, তাহলে কাদের বাড়ি, মানে আমাদের বাড়ি, তাহলে মদীয় বাসভবন। তাহলে বুঝতে পারছো এখানে কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ আর কোনটা সর্বনাম। বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ, তাহলে দেখো কি বলছে, খুব ভালো নাটক, নাটকটা কেমন, খুব ভালো, তার একটা গুণগত মান বোঝাচ্ছে, তাই তো। তাহলে এখানে কি হবে, কনকনে ঠান্ডা বাতাস, বাতাসটা কি রকম, কনকনে ঠান্ডা বাতাস। তাহলে ছাত্রছাত্রীরা এই যে বিশেষণের বিশেষণের মধ্যে কোনটা দুটোই বিশেষণ, তাহলেও তোমরা একটু বিশ্লেষণ করে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। ক্রিয়ার বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, তাহলে ক্রিয়ার বিশেষণটা কি বলছে, জোরে হাঁটো, সুখে থাকো, আর ক্রমাগত চলছে। তাহলে এখানে বিশেষণ কোনগুলো, ক্রমাগত বিশেষণ,
চলছে তো ক্রিয়া, থেকো ক্রিয়া, আর হাঁটো ক্রিয়া। কোনো কিছু কাজ করাকেই তো আমরা ক্রিয়া বুঝি। তাই চলা, হাঁটা, থাকা এগুলো হলো ক্রিয়া। ক্রিয়া বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো বিশেষণ। এবারে আসি ছাত্রছাত্রীরা, ক্রিয়া। বরুণ ছবি আঁকছে। বাক্যটিতে আঁকছে পদটি দ্বারা একটি কাজ করা বোঝাচ্ছে। বলছে কোনো বাক্যে একটি পদ দ্বারা যদি কোনো কিছু করা, কাজ করা বোঝায় তাকে কি বলে থাকি আমরা? ক্রিয়া। এই বাক্যটিকে বিশ্লেষণ করলে আমরা এও দেখতে পাবো যে এখানে বরুণ সম্বন্ধে কিছু বলা হয়েছে। কি? বরুণ সম্বন্ধে কিছু বলা হয়েছে। এইভাবে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়েছে সে হলো উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তা হলো বিধেয়। মানে ধরো আমি যদি বলে থাকি ছাত্র ছাত্রীরা তোমরা লেখো, তাহলে আমরা কাকে উদ্দেশ্য করে বললাম? আমি কাকে উদ্দেশ্য করে বললাম? তোমাদের। ছাত্রছাত্রীরা লেখো, তাহলে তোমরা হলে উদ্দেশ্য, আর লেখা শব্দটি হলো বিধেয়। এক্ষেত্রে উদ্দেশ্য বরুণ হচ্ছে কর্তা, আর তার হওয়া বা কোনো কিছু করা যে শব্দ দ্বারা বোঝানো হলো তা হচ্ছে ক্রিয়া। এবারে হচ্ছে দেখো, আমি যে তোমাদের বললাম যে ছাত্রছাত্রীরা তোমরা এটা লিখে নাও, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা, তাহলে ছাত্রছাত্রীরা হলো কর্তা, আর ক্রিয়া মানে কাজ হলো লিখে নেওয়া। তাহলে যেহেতু এখানে আঁকছে পদটি দিয়ে বরুণের কোনো কাজ করা বোঝানো হয়েছে, তাই এই পদটিকে বলা হলো ক্রিয়া। তো ছাত্রছাত্রীরা, এই ক্রিয়া বাক্যের বিধেয় অংশে থাকে। যেমন কি বলছে? পাখি ওড়ে। কে ওড়ে? পাখি। উদ্দেশ্য কে? এখানে উদ্দেশ্য হচ্ছে পাখি। কি করে? ওড়ে। কিছু করা বোঝানোই তো মানে কাজ বা ক্রিয়া, সেটাই। বাকিগুলো আর আমি বলছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখে নাও। বাক্যগুলিতে বিধেয় অংশে থাকা ওড়া, ওঠে, পড়ে এই পদগুলো যথাক্রমে পাখি, সূর্য, জলের কোনো কাজ বোঝাচ্ছে, তাই এরা এক একটি ক্রিয়াপদ। ধাতুর পরিচয়। ধাতুর পরিচয় কি? ক্রিয়াপদের মূলকে ধাতু বলা হয়। ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। কয়েকটি উদাহরণ। নাচ, এটা তো একটা ধাতু, ছে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে কি হলো? নাচছে। ছাত্রছাত্রীরা এগুলো তুমি লিখে নিতে পারো, তোমরা লিখে নাও। কর একটা ধাতু, যুক্ত কি? বেন ক্রিয়া বিভক্তি করবেন। তারপর আছে চল ধাতু যুক্ত হর্ষই ক্রিয়া বিভক্তি চলি। তাহলে বাকিগুলো ছাত্রছাত্রীরা লিখে নাও। দেখো ছাত্রছাত্রীরা, ক্রিয়ার এক ধরনের ভাগ আছে সমাপিকা ক্রিয়া। দেখা যাক। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। খোকা এলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। উপরের কবিতাংশে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই বাক্যটি, এই একটি বাক্যে ক্রিয়াপদগুলির দ্বারা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ পাচ্ছে। সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ পাচ্ছে।
কোনো কিছু বলার বা শোনার বাকি থাকছে না, কোনো কিছু বলার বা শোনার বাকি থাকছে না। উপরের বাক্যগুলিতে ব্যবহৃত ক্রিয়াপদগুলি সমাপিকা ক্রিয়ার উদাহরণ। তাহলে বুঝতে পারলে ছাত্রছাত্রীরা সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়াপদ দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। বলছে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। করছে, বলছে, ঘুমাচ্ছে, চলি, বলি, ওছি, হই ইত্যাদি ইত্যাদি আছে, তোমরা দেখে নেবে। এগুলো সমাপিকা ক্রিয়ার উদাহরণ। ক্রিয়ার আরেকটি ভাগ অসমাপিকা ক্রিয়া। সে বাড়ি এসে, সালাম মাঠে গিয়ে। উপরের বাক্যাংশে এসে গিয়ে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ পূর্ণ হচ্ছে না। কি? বাক্যের অর্থ পূর্ণ হচ্ছে না। এইভাবে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। খেয়ে, যে, বলে, মেরে, থামলে, থাকতে প্রভৃতি অসমাপিকা ক্রিয়ার দৃষ্টান্ত। অব্যয়। সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী। সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী। কামাল পড়তে বসলো এবং তপন খেলতে গেল। উপরের বাক্য দুটি লক্ষ্য করলে দেখবে যে এবং ও কিন্তু, কি? এবং ও কিন্তু এই একটু নতুন ধরনের। দুটি বাক্যের মধ্যে কিন্তু এবং এই শ্রেণীর পদগুলির কোনো অবস্থাতেই রূপের পরিবর্তন হয় না। অর্থাৎ বাক্যের মধ্যে এই পদগুলির ব্যবহার সবসময় একই রকম থাকে। এদের কোনো ক্ষম বা ব্যয় নেই বলেই এরা অব্যয় নামে চিহ্নিত। বলছে দুটো শব্দকে একসঙ্গে যুক্ত করতে যে পদটি ব্যবহার করা হয় সেটা অব্যয়। যেমন কি বলছে? সুতপা মেধাবী কিন্তু অহংকারী। তাহলে তো এই দুটো বাক্যকে আলাদা আলাদা করে বলা যেত। সুতপা মেধাবী ছাত্রী, আর একটা বাক্য কি হতো? যে সুতপা খুব অহংকারী। কিন্তু এটা একটা বাক্যের মধ্যেই জুড়ে দেওয়া হলো। কি? সুতপা মেধাবী কিন্তু অহংকারী। দেখো এখানে দেওয়া রয়েছে সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী। এই যে দুটো শব্দকে যুক্ত করলো একটা পদ, সেটাই হলো কি? অব্যয়। তাই বলা যায় লিঙ্গ, বচন, পুরুষ বিভক্তি ভেদে যে পদের কোন রকম পরিবর্তন হয় না তাদের অব্যয় বলে। যেমন কিংবা, এবং, কেননা, আহা, তো, নচেত, কিন্তু, বরং, সুতরাং ইত্যাদি অব্যয়কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। এই অব্যয়কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে: সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয়, অলংকারিক অব্যয়। তাহলে আমরা সংযোজক অব্যয় সম্পর্কে জানবো। বলছে আমি ভুটান যাব এবং 3 দিন থাকব। আমি ভুটান যাব, আমি 3 দিন থাকব, এই দুটো শব্দকে একসঙ্গে জুড়ে দেওয়া হলো। এটাই হলো সংযোজক অব্যয়ের কাজ। কি দিয়ে জোড়া হলো? কি? আমি ভুটান যাব এবং 3 দিন থাকবো, এই এবংটা দিয়ে দুটো শব্দকে জুড়ে দেওয়া হলো, এটা সংযোজক অব্যয়। মেঘলা ও তুমি আমার প্রিয় বন্ধু।
একটা কথা তো বলাই যেতে পারতো, মেঘলা আমার প্রিয় বন্ধু, তুমি আমার প্রিয় বন্ধু। এখানে দুজনকেই নিয়ে নিল একসঙ্গে, মেঘলা ও তুমি আমার প্রিয় বন্ধু। এখানে যেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম সেটা এখানে লেখা আছে, বেশি সময় নেব না তোমাদের। বলছে এবং ও পদ দুটো বাক্যের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ ঘটায় বলে এদের সংযোজক বলে, সংযোজক অব্যয় বলে। আবেগ সূচক অব্যয়, বাক্যটি দেখো কি লেখা আছে, বাহ কি চমৎকার তোমার গানের গলা। আবেগ মানে কিছু জিনিসের প্রতি একটা মানে আন্তরিক আবেগ, সেই আবেগ সূচক। বলছে বাহ কি সুন্দর তোমার চমৎকার গানের গলা, ইস একটুর জন্য ট্রেনটা ধরতে পারলাম না, বাহ, ইস প্রভৃতি পদ দিয়ে আবেগ প্রকাশ করা হয়েছে, তাই বাংলা ভাষায় এদের আবেগ সূচক অব্যয় পদ বলে। অব্যয়ের আরো কিছু উদাহরণ, কি ঠান্ডা, ধেত লোডশেডিং হয়ে গেল, সাবাস দারুণ খেলছো, এগুলো আবেগ সূচক অব্যয়ের উদাহরণ। আলংকারিক অব্যয়, যাও না কোনো অসুবিধে নেই, আগে তো এসো তারপর মেলায় যাবার কথা ভাববো। উপরের বাক্য মধ্যে না তো এই পদগুলো বাক্যের মধ্যে সৌন্দর্য সৃষ্টি করেছে, এ যেন বাড়তি অলংকার। অলংকার মানে হচ্ছে গহনা। আজকাল ছাত্রছাত্রীরা দেখবে যে বাড়ির মহিলারা বা বোনেরা দিদিরা দেখবে গহনা পরে বাইরে বেরোয়, কেন? দেখতে সুন্দর লাগবে। সেই বলছে এখানেও এই জিনিসটা বাড়তি অলংকার, মানে কোনো শব্দকে সুন্দর দেখানোর জন্য যেটা ব্যবহার করা হয়েছে সেটাই অলংকার। যেমন দেহের সৌন্দর্য বাড়ায়, তেমনি অলংকার বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। একটু আগে বললাম যে মেয়েরা অলংকার পরে সাজ করে বাইরে বেরোয় সুন্দর লাগার জন্য, দেহ মেয়েদের সুন্দর মানে ওটাকে দেহের সৌন্দর্যের সঙ্গে কথা বলা হয়েছে, আর বাক্যের সৌন্দর্য এই যে অলংকার অব্যয়। বলছে এবং বাক্যটিকে শ্রুতি মধুর করে, যে সমস্ত অব্যয় বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে সৌন্দর্য বৃদ্ধি করে তাদের আলংকারিক অব্যয় পদ বলে। প্রশ্নবোধক অব্যয়, বলছে অব্যয়টি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে উত্তরে হ্যাঁ বা না আসে তাকে প্রশ্নবোধক অব্যয় বলে। যেমন তোমরা যাচ্ছ কি, যদি কেউ প্রশ্ন করে তোমাকে এই খেলতে যাবি, তাহলে উত্তরে কি হবে? হয় হ্যাঁ হবে, নয় না হবে। তারপর কি বলছে, সূর্য দেখা যাচ্ছে তো, যদি তোমাকে তোমার শিক্ষক প্রশ্ন করে আজকের বাংলা বইটা এনেছো, তোমার হয় উত্তর হবে হ্যাঁ নয় না। তারপর কি আছে, ওরা আজ আসছে না, ওরা আজ আসছে না, এই যে ওরা আজ আসছে না মানে কি আসার কথা ছিল, আসছে কি তুমি জিজ্ঞাসা করছো, এটাতেই বলতে চাইছে ওরা কি আজ আসছে না। তাহলে ছাত্রছাত্রীরা বোঝা গেল আমাদের বিশেষ্য বিশেষণ সর্বনাম ও ক্রিয়া। ছাত্রছাত্রীরা যেটুকু পড়ালাম বিশেষ্য বিশেষণ ক্রিয়া সর্বনাম, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল স্কুলওয়ালাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।